মালদা সীমান্তে আজকে উত্তেজনা। কেন উত্তেজনা? বিজিবি, বর্ডার গার্ড অফ বাংলাদেশ, তারা কি কোথাও উস্কানি দিচ্ছে? কারণ বিএসএফ যখন কাঁটা তার দিতে গেছে, সেই কাঁটা তার বিভিন্ন জায়গায় তো কাঁটা তার নেই। বিএসএফ নতুন করে মালদায় কালিয়াচক সীমান্তে কাঁটা তার দিতে যাওয়ার সময় বিজিবির বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ, আর তাতেই ক্ষেপে উঠলেন ওই কালিয়াচক সীমান্তের স্থানীয় বাসিন্দারা। দেখুন। কিছুটা দূরে দেখা যাচ্ছে বিজিবির যারা সদস্য তাদের এবং স্থানীয় বাসিন্দাদের ওই ওপারে হালকা দেখা যাচ্ছে, কিন্তু এপারে কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করছিলেন যখন বিএসএফ জওয়ানরা, তখনই বাধা দেওয়ার অভিযোগ। সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের কাছে। কি হয়েছিল সেবক? একদমই, দেখো, বাংলাদেশের যে ভারত বিরোধিতা বা বিদ্বেষ ইদানিং দেখা যাচ্ছে, তার একটা নমুনা ফের দেখা গেল মালদহের কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগর থানার অধীন এই এলাকা। এটা বাকরাবাদ ৩ পঞ্চায়েতের সুখদেবপুর। এখানে কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ তারা সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করছিলেন বিএসএফ এর সহযোগিতায়। আর অভিযোগ, তখনই বাধা দেয় বিজিবি। তারা আপত্তি তোলে যে জায়গায় বর্ডার দেওয়া বা বেড়া দেওয়া হচ্ছে সেই জায়গায় বেড়া দেওয়া যাবে না, সেটা নাকি বাংলাদেশ সীমান্তের কাছে। অর্থাৎ তারা কিন্তু আপত্তি তোলে, আর এ নিয়ে তৈরি হয় চরম উত্তেজনা। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা এই বর্ডার রোডের এলাকায় ভিড় করেন। তারাও ক্ষোভে ফেটে পড়েন, তারা বিএসএফ এর সমর্থনে স্লোগান দিতে থাকেন। অথচ যেই এলাকায় এই উত্তেজনা, এই এলাকায় সীমান্তে বেড়া দেওয়ার প্রস্তুতি কিন্তু ১ বছর আগে থেকেই। আমরা জানি মালদা জেলাতে ৩১ কিলোমিটারেরও বেশি এলাকা রয়েছে যেখানে সীমান্তে কাঁটাতার নেই। আর এই এলাকা হলো ২.৫ কিলোমিটার, যেখানে ইতিমধ্যে কয়েক মাস আগে ডিমার্কেশন হয়ে গিয়েছিল দুই বাহিনীর উপস্থিতিতে। অর্থাৎ তখনই নিশ্চিত হয়ে যায় কোথায় বেড়া দেওয়া হবে, তখন সীমান্তে টেনশন ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিজিবি জোর করে বাধা দিচ্ছে, এমনটাই অভিযোগ। যদিও জেলা শাসকের সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে বিজিবিকে আজকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে জায়গাতে বেড়া দেওয়া হচ্ছে সেটা ভারতের অংশ। এরপর সমস্যা মিটেছে এবং কাজও শুরু হয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিজেপিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে অংশে কাঁটা তার দেওয়া হচ্ছে সেই অংশ ভারতের অংশ, সুতরাং বিজিবি বাধা দিতে পারে না। আসলে তো আগে তো কোনো প্রবলেম হয়নি, এখন কেন প্রবলেম? উস্কানি, এই রকম দাবিও করছেন স্থানীয় বাসিন্দারা। বাংলাদেশেরা আমাদের দেশে যে তারবন্দি করবে বা তারবাড়া করবে, সেই তারবাড়াটা করতে দিচ্ছে না। অনেক বাংলাদেশের ফৌজ ওরা বাধা দিচ্ছে। তাই আমরা ইন্ডিয়ার মানুষ, ভারতবর্ষের মানুষ চেষ্টা করছি, এটা আমরা চাই ওটা দিয়ে তারবাড়া হোক। এই জন্য আমরা চেষ্টা করবো, এই জন্য আমরা আবেদন রাখছি। এটা বাংলাদেশের ছবি। এখানে দেখুন লাঠি সোটা নিয়ে মঞ্চে কি হয়েছিল জানেন? সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, বারবার বলছেন মোহাম্মদ ইউনূস জমানা। সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, মৌলবাদের জায়গা নেই এখানে। কট্টরপন্থীরা সংখ্যালঘুদের লোকসঙ্গীতের আসর, ধর্মীয় অনুষ্ঠানে গান নয়, এটা হচ্ছে লোকসঙ্গীতের আসর। সেই লোকসঙ্গীতের আসরে হামলা, নীলফামারীতে লোকসঙ্গীতের আসরে হুমকি কট্টরপন্থীদের, গানের আসরে ধর্মীয় স্লোগান কট্টরপন্থীদের, গান বাজনা নিষিদ্ধ। এবং এসে পুরো ভেস্তে দিল এই অনুষ্ঠান করা যাবে না, গানের আসর বসানো যাবে না। সরাসরি চলে যাব মৈত্রীর কাছে। মৈত্রী, হাজার হাজার ভালো ভালো শিল্পী বাংলাদেশে আছেন যারা বিভিন্ন ধরনের গানের শিল্পী, কোনো অনুষ্ঠান করা যাবে না? এরপর যদি রবীন্দ্রসঙ্গীতে নজরুল গীতির আসর হয় তখন কি হবে?
দেখো, এই প্রশ্নটাই কিন্তু উঠছে বাংলাদেশের লোকসঙ্গীতের দুই বাংলারই যে রিচ হিস্ট্রি রয়েছে লোকসঙ্গীত নিয়ে, সেই রিচ হিস্ট্রির কথা সবাই জানেন, এবং বাংলাদেশের একাধিক বিদগ্ধ লোকসঙ্গীত শিল্পীও রয়েছেন, এবং সেখানেই কট্টরপন্থীদের এমন হুঁশিয়ারি, সেখানেই কিন্তু প্রশ্ন উঠেছে যে এরপরে কি রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতের ওপরেও ফতোয়া জারি হতে পারে বাংলাদেশের এই কট্টরপন্থীদের তরফ থেকে। তার কারণ গতকাল রাতে এমনই একটি ঘটনা ঘটেছে যে যেখানে একেবারে কোনো ধর্মীয় অনুষ্ঠান ছিল না, এবং সেখানে সঙ্গীত লোকসঙ্গীতকে হারাম বলে উল্লেখ করে সেখানে এই কনসার্ট থামিয়ে দেওয়া হয়, সেই লোকসঙ্গীতের অনুষ্ঠান থামিয়ে দেওয়া হয়, সেখানে ধর্মীয় স্লোগান তোলা হয় এবং কার্যত ফতোয়া জারি করা হয় যে এই ধরনের লোকসঙ্গীতের অনুষ্ঠান করা যাবে না। ফলে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের সঙ্গে সঙ্গে একেবারে সংস্কৃতি চর্চার ওপরেও যে কট্টরপন্থীরা এবার হাত বাড়াচ্ছেন, এই ঘটনা সেটাই প্রমাণ করছে। বেশ, দেখা যাক এর পরে মোহাম্মদ ইউনূস চুপ থাকেন কিনা এখনো। আর ইতিমধ্যেই এই বাংলাদেশে অশান্তি, বাংলাদেশ টালমাটাল, তারপরে অনুপ্রবেশ বাড়ছে, দেখাই যাচ্ছে জঙ্গি ধরা পড়ছে এ রাজ্যে এই পুলিশের হাতে, এসটিএফ এর হাতে। মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে যাতে বাংলাদেশের কোনো আঁচ না পড়ে তা নিয়ে কি বললেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা নিয়ে আমাদের উদ্যোগ টোটালটাই একেবারে এরিয়াল সার্ভে করে ওটা রেখে দিতে হবে, যাতে কেউ কোন রকম কোনো ক্ষতি করতে না পারে। আর আমি নেভিকে অলরেডি বলেছি, কোস্টাল গার্ডকেও ভালো করে বলতে হবে কোন রকম ওদিক থেকে কোনো এদিকে কোনো প্রবলেম না হয়। জলটাকেও খেয়াল রাখতে হবে, জল স্থল আকাশ সবটাই খেয়াল রাখতে হবে। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। জল স্থল আকাশ যাতে গঙ্গাসাগরের মেলায় আঁচ না পড়ে, কি কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, এর আগে গঙ্গাসাগর মেলা নিয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি বৈঠক করেছিলেন, সেই সময় নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতিতেই তিনি নির্দেশ দিয়েছিলেন যাতে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে বিশেষভাবে সতর্ক রাখা যায়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর ফের নৌবাহিনী ও কোস্টগার্ডের সঙ্গে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যাতে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে রাজ্য পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড একসঙ্গে সমন্বয় রেখে কাজ করে। জলপথে যাতে বিশেষভাবে নজরদারি করা হয়। গঙ্গাসাগর মেলা আগামী 8 তারিখ থেকে শুরু হবে, 17 তারিখ পর্যন্ত চলবে। সেই সময়সীমার মধ্যে বাংলাদেশ বা ওপ্রান্ত থেকে যাতে কেউ না ঢুকে পড়তে পারে, অর্থাৎ জলভাগে যাতে নজরদারি করা হয়, সাথে সাথে আকাশ পথেও যাতে নজরদারি হয়, সেই বিষয়টাও নিশ্চিত করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেই নির্দেশ নৌবাহিনী ও পোর্ট ট্রাস্টকে ও কোস্টগার্ডকে দেওয়া হয়েছে। তার পাশাপাশি রাজ্য পুলিশকেও বিশেষভাবে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে রাজ্য পুলিশও বিশেষভাবে নজরদারি রাখে। গতবারের তুলনায় এবার ঘাটগুলিতে অতিরিক্ত ওয়াচ টাওয়ার করা হচ্ছে, তার সঙ্গে সিসিটিভির মাধ্যমেও নজরদারির সংখ্যাও বাড়ানো হচ্ছে। প্রায় 12,000 পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে আগামী 8 তারিখ থেকেই গোটা মেলা চত্বরে। পাশাপাশি আজকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন, বিশেষ করে পুণ্যার্থীরা যখন আসবেন কচুবেড়িয়া ঘাট থেকে শুরু করে যখন তারা সাগর মেলা পর্যন্ত যাবেন, কিভাবে সেই ক্রাউডকে কন্ট্রোল করা হবে তা নিয়েও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, যে জলপথ, স্থলপথ ও আকাশপথ তিনটি ক্ষেত্রেই নজরদারি করার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে। ওকে, কারণ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বাড়ছে, জঙ্গি ধরা পড়ছে, আর এর আজ যাতে সাগরে না পড়ে। ইতিমধ্যেই 95 জন মৎস্যজীবীকে মুক্ত করেছে বাংলাদেশ। জেল থেকে মুক্ত করেছে ঠিকই, জেল থেকে মুক্ত করেছে 95 জনকে মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের হাতে টাকা পয়সাও তুলে দিয়েছেন। কিন্তু ভয়ঙ্কর অভিযোগ, মৎস্যজীবীদের উপর নির্মম অত্যাচার, হাত পা বেঁধে নিরীহ মৎস্যজীবীদের বেধড়ক মারধর, বাংলাদেশের অত্যাচারী মুখেরও আবারও পর্দাফাঁস। পঁচানব্বই জন ভাই যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে, কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, কয়েকজনকে মারধরও করা হয়েছে। বাংলাদেশের ট্রলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে। তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম।
বাংলাদেশের কোস্টগার্ড আমাকে প্রচুর মেরেছে। আমি ওখানে 15 দিন কারা হাসপাতালে ছিলাম। আমার এগুলো কোনো ফাটা, ওরা যা দুর্ব্যবহার করে কোস্টগার্ড, আমার দেশকে পর্যন্ত গালাগালি রে ওনারা। এখানে কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে ভারত তাদের ক্ষতি করে, কি এই ব্যাপারে আপনারা তো ছিলেন এখানে? না না, আমি আমার দামান থেকে সেটা মনে হয় না। এখানে ভালোই আমরা ভালোই আছি, নিরাপদে ছিলাম। মাছ ধরতে গিয়ে সীমান্ত পার, এপারের মৎস্যজীবীরা ওপারে আর ওপার থেকে এপারে। কয়েক মাস ধরে ভারত বাংলাদেশের প্রায় 200 মৎস্যজীবী দুই দেশে বন্দী। কূটনৈতিক জট কাটিয়ে সোমবার তারা বাড়ি ফিরেছেন। বাংলাদেশ থেকে ঘরে ফিরেছেন কাকদ্বীপের 95 জন মৎস্যজীবী। ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন সে দেশের 90 জন মৎস্যজীবী। বাংলাদেশের সংখ্যালঘু বিদ্বেষ এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারতীয় মৎস্যজীবীরাও রেহাই পাননি। কাকদ্বীপের নিরীহ মৎস্যজীবীদের হাত পা চোখ বেঁধে বেধড়ক মারধর করা হয়। বাংলাদেশের সেই বন্দি জীবন যেন এক দুঃস্বপ্ন। কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না, তারা কাঁদছিল। জেলে মারধর করে না, ওই যা করেছে স্পোর্ট গার্ড, ওই হাত বেঁধে আর পিছনে মেরেছে, শিরে বুড়লিয়ে মেরেছে, চোখে কাপড় বেঁধে রেখেছে। এমনি যখন আমাদেরকে কোস্টগার্ড ধরে তখন আমাদের খুব মারধর করেছিল। বাংলাদেশের ট্রলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে। তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। দুদেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক, এটা আমি নিশ্চয়ই চাই। অসুস্থ হয়েছিল প্রচন্ড, তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে যাতে দেশের কোনো বদনাম না হয়, বাংলার কোনো বদনাম না হয়, আমরা পুরো সাহায্য করেছি। এখানে কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে ভারত তাদের ক্ষতি করে, কি এই ব্যাপারে আপনারা তো ছিলেন এখানে? না না, আমি আমার দামান থেকে সেটা মনে হয় না। এখানে ভালোই আমরা ভালোই আছি, নিরাপদে ছিলাম। নিউজ 18 বাংলা।